নমস্কার। আমরা সকলেই জানি এরকমের বিভিন্ন রকমের যে সমস্ত কয়েন আমরা বর্তমানে দেখি বা প্রাচীন যে সমস্ত কয়েন আমাদের কাছে রয়েছে, অনেকের কাছেই রয়েছে। আমরা সচরাচর প্রাচীন কয়েন নিয়ে এই চ্যানেলে আলোচনা করি। তো সেই কয়েনগুলো তৈরি হয়েছে কোনো না কোনো ট্যাক্স সালে। আজকে আমরা আলোচনা করব বাংলা তথা ভারতবর্ষের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ ট্যাক্স সালের কথা নিয়ে, যাকে আমরা বর্তমানে মুর্শিদাবাদ নামে চিনি। তো সেই ট্যাক্স সাল থেকে একসময় প্রচুর পরিমাণে কয়েন ছাপা হয়েছিল। সেখানে বেশ কিছু কয়েন আমরা আজকে দেখব, জানবো তাদের দাম, জানবো ঠিক কী কারণে এর মধ্যে এমন কিছু কয়েন রয়েছে যেগুলোর দাম প্রায় লক্ষাধিক টাকা। আর এর সাথে জড়িত পুরো ইতিহাস আজকের আমাদের এই এপিসোডে। যেমনটা বলছিলাম যে কয়েন যেখানে তৈরি হয় তাকে বলা হয় ট্যাক্স সাল বা ইংরেজিতে বলা হয় মিন্ট। আমরা জানি, এর আগে অনেকগুলো ভিডিওতে বলেওছি যে ভারতবর্ষে এই মুহূর্তে 4টা প্রধান মিন্টিং কর্পোরেশন আছে বা মিন্ট আছে, যেখান থেকে কয়েন বর্তমানে নতুন কয়েন ছাপা হয়। যেগুলো হচ্ছে কি না, কলকাতা, বোম্বে, হায়দ্রাবাদ এবং সবচেয়ে নতুন হচ্ছে নয়ডা। কিন্তু অনেক প্রাচীনকালে, অর্থাৎ আজকে যে কয়েনগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো হচ্ছে সব 1700 খ্রিস্টাব্দ বা 1700, 1800, 1900 এরকম সালের যে সমস্ত কয়েনগুলো। সেই সময় এই 4টা বাদ দিয়েও ভারতবর্ষে প্রচুর মিন্ট ছিল এবং মূলত আজকের যে এই টাইম লাইনটা, এটা মোঘল এবং ইংরেজদের আমলের টাইম লাইন। এই সময়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ মিন্ট হচ্ছে মুর্শিদাবাদ মিন্ট। তো এই মুর্শিদাবাদের সঙ্গে জড়িত বেশ কিছু ইতিহাস রয়েছে, যার মধ্যে অন্যতম হলো যে এই মুর্শিদাবাদ শহরের পত্তনজনিত যে ইতিহাস, সেটা আমরা যদি একটু ইতিহাসের পাতা ঘেঁটে দেখি তাহলে জানতে পারবো যে মুর্শিদ কুলি খাঁ এই যে মুর্শিদাবাদ তার পত্তন করেন। কিন্তু এই মুর্শিদ কুলি খাঁ আসলে কে ছিলেন? আরো একটু ভালো করে ঘাটলে দেখতে পাবো যে এই মুর্শিদ কুলি খাঁ, যিনি তার প্রাথমিক জীবনে পরিচিত ছিলেন বিভিন্ন নামে, যার মধ্যে অন্যতম দুটো পরিচিত নাম হচ্ছে মোহাম্মদ হাদি বা আরেকটা হচ্ছে কিনা জাফর খান। ইনি বলা হয়ে থাকে যে জন্মগতভাবে যদিও হিন্দু ছিলেন এবং তার আদি নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র, এবং তার 10 বছর বয়সে হাজি সাফি বলে একজন তাকে কিনে নেন এবং তারপর তিনি তাকে বড় করেন। তিনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন। এই মোহাম্মদ হাদি নামে তিনি পারস্য দেশে পড়াশোনা করতে যান এবং সেখানে ট্যাক্সেশন বা এই জাতীয় রাজ্য পরিচালনা এই সমস্ত বিষয়ে প্রচুর পড়াশোনা করেন এবং আলটিমেটলি ফিরে আসেন এবং মোগল সম্রাট ঔরঙ্গজেবের ভীষণ প্রিয়পাত্র ছিলেন। এই ঔরঙ্গজেবেই 1700 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ হাদি বা জাফর খানকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই সময় বাংলার যে মূল সেন্টার সেটা ছিল জাহাঙ্গীরনগরে, যা অর্থাৎ বর্তমানে ঢাকা। সেখানে তো সেখানে সেই সময়, যেহেতু সেই সময় বাংলাকে বলা হতো সুবা বাংলা, এই বাংলার তখনকার সুবিধার ছিলেন ঔরঙ্গজেবের এই নাতি কিনা আজিম উসান। তো এই জাফর খান যখন দেওয়ান হিসেবে এলেন এবং তারপর থেকে তার নাতির সাথে বেশ একটা দর কষাকষি শুরু হয় এবং খুব একটা পটেনি তাদের, এবং তার নাতি অর্থাৎ আজিম উসান তাকে পরিকল্পনা করেন হত্যা করার জন্য। এবং এর পরবর্তীকালে জাফর খান তার প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন, যেখানে সেটাই আজকের আমাদের এই মুর্শিদাবাদ। এর প্রাচীন যে নাম ছিল সেটা হলো মুসাসাবাদ বা মুসাদাবাদ। এই বিভিন্ন নামে এটা একটা ছোট্ট জায়গা ছিল, ভাগীরথী নদীর তীরে একটা ছোট্ট জায়গা ছিল। এবং এটা যদি আরো প্রাচীন হিস্ট্রি জায়গাটা দেখা যায় তাহলে সেই কর্ণ সুবর্ণের আমলের একটা জায়গা। তো যাই হোক, এখানে আসার পর এই জাফর খান একটা পুরো শহর গড়ে তোলেন এবং 1703 খ্রিস্টাব্দ নাগাদ তিনি তার রাজস্ব তহ নিয়ে ঔরঙ্গজেবের কাছে ফিরে যান এবং ঔরঙ্গজেব খুশি হয়ে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। এই মুর্শিদ কুলি খাঁ এবং সেই মুর্শিদ কুলি খাঁয়ের নামানুসারে সেই শহরটার নতুন নামকরণ করা হয় মুর্শিদাবাদ। এরকম যে ইতিহাসটা রয়েছে এটা আমরা মোটামুটি অনেকেই জানি, কিন্তু যেটা এখনো পর্যন্ত জানি না সেটা হচ্ছে এই মুর্শিদাবাদের সাথে মুর্শিদাবাদ মিন্টের কি সম্পর্ক, অর্থাৎ মুর্শিদাবাদ ট্যাক্স সালের যে ইতিহাস সেটা আমরা খুব কম জানি। সত্যি কথা বলতে গেলে কি, এই যে ট্যাক্স সাল সম্পর্কিত ইতিহাস সেটা কিন্তু খুব বেশি ভালোভাবে ডকুমেন্টেড আছে তা নয়। খুব খণ্ড খণ্ড চিত্র পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। যেমন এক জায়গায় বলা হচ্ছে যে এই যে মুর্শিদাবাদ মিন্ট সেটা স্থাপনা কিন্তু এই মুর্শিদ কুলি খাঁ আসার অনেক আগেই হয়েছে। ঔরঙ্গজেব নামাঙ্কিত মুসাসাবাদ মিন্টের কয়েন নাকি লাহোর মিউজিয়ামে কিন্তু রাখা আছে, এরকম একটা আছে, যেটা 1679 এর কোনো কয়েন। আর আমরা বলছি যে তিনি 1700 খ্রিস্টাব্দের পরে 1702-3 সাল নাগাদ এসছেন মুর্শিদ কুলি খাঁ। এখন যে বিষয়টা দেখার, যে মুর্শিদ কুলি খাঁ যখন বাংলায় শিফট করে নিয়ে আসেন তার সমস্ত অফিস টফিস, এক্ষেত্রে তাকে
সাহায্য করেছিলেন বিভিন্ন রকমভাবে একজন বিশেষ ব্যক্তি বা তার ফ্যামিলি, যিনি আবার মুঘল ইতিহাসের যে পর্যায়ক্রম এই সময়কার মানে 1700 পরবর্তীকালে মুঘল সময়ের যে পর্যায়ক্রম সেখানে তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা কথা খেয়াল রাখবেন এখানে যে এই সময়টাতে কিন্তু মুঘল সময়ের পতনের দিকে চলেছে, অর্থাৎ মানে ঔরঙ্গজেবের পরবর্তীকালীন মুঘল সাম্রাজ্য সেটা কিন্তু আস্তে 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 ক্ষয় হচ্ছে এবং শরিকি ঝামেলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তখন বাড়ছে যে হাতে প্রতিপত্তি, সেই সমস্ত বিষয়ে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। তো সেই সময় মুঘল সাম্রাজ্যকে কন্ট্রোল করছে একটা ব্যক্তি যিনি মানিক চাঁদ নামে খ্যাত ছিলেন এবং যাকে পরবর্তীকালে উপাধি দেওয়া হয়েছিল জগৎ শেঠ। এই জগৎ শেঠের নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি এবং এই জগৎ শেঠের কিন্তু একটা ডাইরেক্ট হাত ছিল এই মুর্শিদাবাদ মিন্ট বা মুর্শিদাবাদ মিন্টের ইতিহাসের সাথে। এই মুর্শিদ কুলি খাঁ এবং জগৎ শেঠের মধ্যে যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল এবং তারা মোটামুটি আমরা কয়েনের হিস্ট্রি থেকে যেটা পাই যে 1705 সাল থেকে এই মুর্শিদাবাদ মিন্ট, এই মুর্শিদাবাদ উল্লেখিত যে সমস্ত কয়েন 1705 সাল থেকে কিন্তু ছাপা শুরু হয়। এই 1705 সালে কিন্তু প্রথমবার আমরা কি না মুর্শিদাবাদ মিন্ট লিখা এরকম কয়েন কিন্তু দেখতে পাই একদম প্রমাণস্বরূপ, এবং যাতে জুরবে মুর্শিদাবাদ এই কথাটা কিন্তু লেখা ছিল। এগুলো ছিল মোহর এবং খুব সুন্দর একটা স্টাইল ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে মোটামুটি 1705 সাল পরবর্তীকাল থেকে এই মুর্শিদাবাদ মিন্ট কিন্তু ফুল ফ্লেজে চলতে শুরু করে। এখানে একটা বিষয় আলাদা করে না বললেই নয় যে এই সময় জগৎ শেঠ এবং মুর্শিদ কুলি খাঁ মিলে কিন্তু বেশ একটা কমিশন ভিত্তিক ব্যবস্থা চালু করেছিলেন, অর্থাৎ আপনি যদি সোনা বা রূপো নিয়ে যান তাহলে টাকা কমিশনের বিনিময়ে তার থেকে কিন্তু টাকা গড়ে দেওয়া হবে। ব্যাপারটা বেশ অদ্ভুত এবং তার বিনিময়ে কিন্তু ট্যাক্সালকে একটা কমিশন দিতে হবে। একটা তথ্য থেকে পাওয়া যায় 1720-25 সাল নাগাদ কোনো এক বছরে কি না একটা সিঙ্গেল ইয়ারে এরকম কমিশন বাবদ প্রায় 6 লক্ষ টাকা আয় হয়েছিল মুর্শিদাবাদ মিন্টের। তাহলে বুঝতেই পারছেন যে কিরকম একটা সিস্টেম চালু ছিল। এই প্রচুর পরিমাণে কয়েন ছাপার আর একটা প্রধান কারণ ছিল যে সেই সময় ব্যবসা বাণিজ্য খুব বাড়ছিল অন্যান্য দেশের সাথে, ইউরোপিয়ান কান্ট্রিদের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বাড়ছিল, ফলে অনেক বেশি যোগান প্রয়োজন হচ্ছিল কয়েনের। এবং আরও একটা বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই কয়েনগুলো যদিও ছাপা হচ্ছিল মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ মিন্টের নামে, কিন্তু সেগুলো উৎসর্গ করা হচ্ছিল কিন্তু তখনও মুঘল সম্রাটদের নামে। তো মুর্শিদাবাদ মিন্ট থেকে যে সমস্ত কয়েনগুলো বেরিয়েছে তার ম্যাক্সিমামই ছিল কি না মোহাম্মদ শাহ, দ্বিতীয় আলমগীর ও দ্বিতীয় শাহ আলম এদের নামাঙ্কিত। এবং এই মুর্শিদাবাদ মিন্টের থেকে যে সমস্ত টাকা ছাপা হতো বা এই আমাদের বাংলার দেওয়ানি হিসাবে যে সমস্ত রাজস্ব আদায় হতো তার কিন্তু একটা ভাগ আলটিমেটলি মুঘল সাম্রাজ্য বা মুঘল সরকার পর্যন্ত পৌঁছাতো। এক্ষেত্রে আরও অনেক হিস্ট্রি এর সঙ্গে রিলেটেড আছে, এত বেশি হিস্ট্রিতে আমাদের এই ভিডিওতে যাওয়ার অবকাশ নেই। মোটামুটি 1717 সাল নাগাদ বাংলার প্রথম স্বাধীন নবাব হিসাবে মুর্শিদ কুলি খাঁ আত্মপ্রকাশ করেন এবং 1727 সাল নাগাদ তিনি মারা যান। এবং ঔরঙ্গজেবের মৃত্যু পরবর্তীকালে যে ভ্যাকামটা তৈরি হয় আমাদের মুঘল সাম্রাজ্যে, সেটা নিয়ে যে দ্বন্দ্ব চলে আস্তে আস্তে কিন্তু ডিক্লাইন হতে শুরু করে এই সমস্ত জিনিসগুলো। এখানে আর একটা বিষয় না বললেই নয় যে এই মুর্শিদ কুলি খাঁ 1727 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর 1757-তে আমরা জানি পলাশির যুদ্ধ হয়েছিল এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কোম্পানির শাসন লাগু হয়েছিল। এই কোম্পানির শাসন লাগু হওয়ার সাথে এই মিন্টের একটা হিস্ট্রি খুব বেশিভাবে জড়িত, কেননা এই 1757 সালেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আরও একটা মিন্টের, সেটা হচ্ছে ক্যালকাটা মিন্ট। এই ক্যালকাটা মিন্টটা সেই সময় প্রথম যে জায়গাটায় তৈরি হয়েছিল সেটা হচ্ছে আজকের যেখানে ওই জিপিও আছে পোস্ট অফিস অর্থাৎ গ্র্যান্ড পোস্ট অফিস, সেই জায়গাতে। এবং 1757 সালে যখন সিরাজউদ্দৌলা পরাজিত হন তারপরে বাংলার মসনদে ইংরেজরাই বসিয়েছিল কাকে না মীর জাফরকে। সেই মীর জাফরেরই জামাতাকে অর্থাৎ মীর কাসেমকে 1760 সাল নাগাদ ইংরেজরা আবার মসনদে বসায় এবং তার কাছ থেকে কিন্তু কি করে না মুর্শিদাবাদ মিন্টের যে সমস্ত সত্ত্ব তারা কিন্তু কি করে নিয়ে নেয় এবং ক্যালকাটা মিন্টকে সেই সমস্ত সত্ত্ব দিয়ে দেওয়া হয়। ফলে অফিসিয়ালি মুর্শিদাবাদ মিন্টের যে সত্ত্ব তা কিন্তু কলকাতা মিন্টকে স্থানান্তরিত বা হস্তান্তরিত করে দেওয়া হয় 1760 সাল নাগাদ। এবং আলটিমেটলি হিস্ট্রির রেকর্ডস ঘেঁটে দেখলে বোঝা যায় 1799 সালের মধ্যে কিন্তু মুর্শিদাবাদ মিন্ট কিন্তু টোটালি ডিমোলিশড হয়ে যায় বা হারিয়ে যায়। তো 1757 সাল থেকে কিন্তু কলকাতাতে
এই মুর্শিদাবাদ মিন্টের কয়েন ছাপা হতে শুরু করে মুর্শিদাবাদ মিন্ট নামে, অর্থাৎ মিন্টটা স্থানান্তরিত হয়ে গেছে কলকাতাতে, কিন্তু তার নাম এখনো রয়ে গেছে মুর্শিদাবাদ। এই 1757 পর 1790 সাল নাগাদ অত্যাধুনিক মেশিনারি সব ব্রিটেন থেকে আনিয়ে একটা নতুন জায়গায় আবার মিন্টটা খোলা হয়, এবং সেটা বর্তমানে ওই গার্ডেন রিচ এলাকা, সেখানে মোটামুটি সেখানে ছিল, এবং সেখানে মোটামুটি 1828-29 সাল অবধি কয়েন ছাপাই করা হয়েছিল, এবং সেগুলোও কিন্তু সব ছিল কি না এরকম মুর্শিদাবাদ মিন্ট লেখা। 1824 সাল নাগাদ আরও একটা মিন্ট, এটা হচ্ছে নতুন 3 নম্বর অর্থাৎ মিন্ট, কলকাতারই কিনা স্ট্র্যান্ড রোডের কাছে গড়ে তোলা হয়, এবং এখানেও অত্যাধুনিক সব যন্ত্রপাতির ব্যবস্থা ছিল। এবং 1829 সাল থেকে এই মিন্টে কাজ শুরু হয়, এবং 1835 সাল পর্যন্ত, এই 35 সালটা এখানে খুব গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি, 1835 সাল পর্যন্ত যে সমস্ত কয়েন এখানে ছাপা হয়েছিল সেগুলোতেও মুর্শিদাবাদ মিন্ট উল্লেখ করা ছিল। এবং তাছাড়াও আরো একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই যে 1757 থেকে 1835 এতদিন পর্যন্ত যে সমস্ত কয়েনগুলো ইন্ডিয়া কোম্পানি বার করেছে সেগুলো কিন্তু তারা শুধুমাত্র নিজেদের একার নামে বার করেনি, অর্থাৎ সেক্ষেত্রে কয়েনগুলোতে তারা কিন্তু মুঘল সম্রাটের নাম বা কোনো লোকাল যে প্রেসিডেন্টের নাম বা বিভিন্ন প্রেসিডেন্সির নাম সেগুলো কিন্তু তারা ব্যবহার করেছে, মানে এককভাবে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম কিন্তু করেনি। 1835 সালে সেই প্রথম বছর, যে বছর থেকে কিন্তু তারা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে কয়েন বার করা শুরু করে। এই জন্য 1835 সালটা একটা গুরুত্বপূর্ণ সাল। এখানে আর একটা বিষয় একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন যে 1835 সালে এই ঘটনাটা ঘটছে যে ইউআইসি তাদের নিজের নামে কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, যেমন দেখুন এখানে যে কয়েনগুলো রয়েছে, এখানে রয়েছে 1835 এর একটা হাফ আনা, এখানে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি কথাটা লেখা রয়েছে, এবং এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত লোগো সেগুলো রয়েছে। এখানে অন্য কোনো মুঘল বা অন্য কোনো সম্রাটের নাম বা অন্য কিছু এখানে নেই। এরকম 1835 থেকে এই সমস্ত কোগুলো শুরু হয়েছে, এগুলো 1 কোয়ার্টার আনা, এগুলো সব তখন কিন্তু কি হয়েছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শুধু তৈরি হয়েছে। এবং 1857 আমরা জানি কি হয়েছিল না, সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ হওয়ার পর ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু একটু নড়ে চড়ে বসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের নিজের অধীনে করে নেয়। অর্থাৎ এতদিন পর্যন্ত ভারতবর্ষে চলছিল কোম্পানির শাসন, অর্থাৎ 1757 থেকে 1857 ভারতবর্ষে চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, এবং 1857 পর 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্ট লাগু করে কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজেদের করে নেয় ব্রিটিশ গভর্নমেন্ট। ফলে এরপর থেকে ভারতবর্ষে ব্রিটিশ রুল চালু হয়, তার আগে পর্যন্ত ছিল কোম্পানি রুল। এরপরে বেশ কিছু চেঞ্জও আসে, যদিও এই মিন্টটা কিন্তু 1829 সালে ফাংশন শুরু করেছিল এবং 1952 সাল অবধি চলেছিল, কিন্তু ওই 1835 সাল অবধি কিন্তু মুর্শিদাবাদ মিন্ট এই কথাটা উল্লেখ করা হয়েছিল। এরপর থেকে কিন্তু ক্যালকাটা মিন্টই বলা হয়। তো এই ক্যালকাটা মিন্টের যে আধুনিক যে রূপটা, আজকে যে ক্যালকাটা মিন্টটাকে আমরা দেখি, সেটার অ্যাকচুয়ালি সূচনা হয়েছিল 1930 সালে, কিন্তু 1942 সালের মধ্যে সেটা কমপ্লিট হওয়ার কথা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেটা কমপ্লিট হয়নি, এবং 1950 সাল নাগাদ এখানে মিন্টটা কমপ্লিট হয়, এবং যেটা এখন বর্তমানে রানিং এবং যেখানে চলছে। তো এই 1930 সাল নাগাদ যখন মিন্টটা শুরু হয়, সেই সময় আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের মুদ্রার ইতিহাসে, যে ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা চালু হয় 1935 সালে প্রথম ওপেন হয়, এবং এর সাথে জড়িত একজন ব্যক্তির নাম উল্লেখ এখানে না করলেই নয়, তিনি হচ্ছেন সিডি দেশমুখ, যিনি পরাধীন ভারতেও কিন্তু ভারতবর্ষের প্রথম ভারতীয় আরবিআই এর গভর্নর। 1943-তে তিনি আরবিআই এর গভর্নর হয়েছিলেন। তো তিনি আবার 1952-তে কি ছিলেন না আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, এবং তিনি কিন্তু এই আজকের যে আলিপুর মিন্ট, যেটা কলকাতায় অবস্থিত আলিপুরের কাছে, সেই আলিপুর মিন্টের কিন্তু উদ্বোধন করেন বা ওপেন করেন 1952-তে, যেখান থেকে আজও কিন্তু অসংখ্য কয়েন মিন্ট করা হচ্ছে। এবং কয়েন ছাড়াও সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের মেডেলিয়ান, আমরা যে পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই সমস্ত যে দেওয়া হয় যা মেডেলিয়ানগুলো, সেগুলোও কিন্তু ক্যালকাটা মিন্ট বা অন্যান্য মিন্টও মিন্টিং করে থাকে। এককালীন শুধু ক্যালকাটা মিন্টই করতো। এবং এরপর জানি আমরা যে হায়দ্রাবাদ নিজামের অবশ্যই একটা হায়দ্রাবাদ মিন্ট ছিল, যেটা পরবর্তীকালে ভারতীয় মিন্টিং কর্পোরেশনের সাথে ঢুকে যায়। যে 1829 সালে কিন্তু ভারতবর্ষের আরেকটা ইম্পর্টেন্ট মিন্ট, যেটা হচ্ছে মুম্বাই মিন্ট, যেটাকে বলা হতো বোম্বে মিন্ট, সেটারও কিন্তু পত্তন হয়। এছাড়াও সবথেকে লেটেস্ট যে মিন্ট হাউস থেকে আমাদের কয়েন ছাপা হয় 1988 সালে নয়ডাতে, সেটা খুলেছে, এবং নয়ডা মিন্ট আমাদের সবথেকে নতুন মিন্ট।
এবং এই সমস্ত মিন্টের নিজস্ব মিন্ট মার্ক রয়েছে এবং প্রত্যেকটা মিন্টের মিন্টিং হিস্ট্রি আলাদা আলাদা আছে এবং মিন্টিং মার্ক এবং তাদের মিন্টিং কত সংখ্যায় সেগুলো মিন্ট করা হয়েছে তার উপর নির্ভর করে কিন্তু কয়েন কত দামি বা কত কম দামি হবে সেটা নির্ভর করছে। এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, মিন্ট মার্ক সম্পর্কিত রয়েছে, দামি কম দামি চেনার উপায় সম্পর্কে রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। এখানে আমি আজকে আপনাদেরকে কয়েকটা জাস্ট দেখাচ্ছি যে কয়েন কী রকমের ছিল সেই সময়ে। যেমন আমার হাতে যেমনটা আমি বলছিলাম যে প্রথমত যে দুটো মুর্শিদাবাদ মিন্টের কয়েন, সে দুটো মুর্শিদাবাদ মিন্টের কয়েন হচ্ছে এই দুটো। এটা হচ্ছে একটা 1 রুপি এবং এটা একটা 1 পাই সিক্কা, অর্থাৎ এটা হচ্ছে মাত্র 1 পয়সা, এটা হচ্ছে 1 টাকা। সো এই দুটোই হচ্ছে, এটা হচ্ছে 1831-এর একটা 1 পাই সিক্কা, যেটা মুর্শিদাবাদ মিন্ট থেকে বেরোনো। ভালো করে ভেবে দেখুন, 1831 আমি যখন বলছি তার মানে সেটা হচ্ছে কলকাতাতে মিন্টিং হচ্ছে এটা, কিন্তু মুর্শিদাবাদ নামে মিন্টিং করা হচ্ছে। আর এটাও হচ্ছে একটা সেম মুর্শিদাবাদ মিন্ট বলা হয়, এটাও আমাদের বেঙ্গল প্রেসিডেন্সির একটা 1 টাকা। এটা 1833 সালের 1 টাকা। এটা সিলভার অর্থাৎ রূপো দিয়ে তৈরি এবং এটাও কিন্তু 1833 অর্থাৎ তৈরি হচ্ছে কলকাতাতে, কিন্তু যে প্যাটার্নটা ফলো করছে সেটা কিন্তু সেই মুর্শিদ কুলি খাঁ যেরকম প্যাটার্ন তৈরি করে দিয়ে গেছিলেন প্রায় সেরকমই প্যাটার্ন। অর্থাৎ এখানে দেখুন কোথাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোম্পানি এরকম কিছু লেখা নেই, অথচ এটা তৈরি হচ্ছে কখন না 1833 সালে। এগুলোই কিন্তু বলছিলাম যে চেঞ্জ হয়ে যাচ্ছে 1835 সাল থেকে, যে 1835 সালে এই যে 1 কোয়ার্টার আনা, এটা 1835-এর এই 1 কোয়ার্টার আনা এবং এটা ওখান থেকেই বেরিয়েছে এবং সেখানে একদম ইআইসি লেখা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা, তাদের লোগো টোগো কিন্তু সব চলে এসছে। তো এই যে হিস্ট্রি, এটা যদি আমরা জানি তাহলে মিন্টের হিস্ট্রি বিশেষত যদি আমরা জানি এবং মিন্টের মার্ক এবং তাদের কখন কীরকম একটু চেঞ্জ হয়েছিল না হয়েছিল এগুলো জানলে আমরা খুব সহজে ভালোভাবে কয়েনকে চিনতে শিখব। আর কয়েন যদি আমরা ভালোভাবে চিনতে না শিখি তাহলে কিন্তু আপনি শুধুমাত্র কয়েনের দাম জেনে কিছু করতে পারবেন না। কারণ আমি বলে দেবো যে এরকম একটা হাফানা যদি ক্যালকাটা মিন্টের হয় তার দাম 600 টাকা, কিন্তু এর 600টা হয়তো আলাদা আলাদা ভ্যারাইটি হয়, 600টা না হলেও 16টা তো হবেই। কোথাও মিন্টের একটু ডিফারেন্স আছে, কোথাও ডাইয়ের ভ্যারাইটি আছে, কোথাও হয়তো একটা মিন্ট ছাপা আছে অরিজিনালি সেখানে তৈরি হয়নি, অন্য কোথাও হয়েছিল। এরকম প্রচুর হিস্ট্রি এর সাথে লুকিয়ে রয়েছে, যা কিন্তু একটা 600 টাকার কয়েনকে 6 লাখ টাকার কয়েনে চেঞ্জ করে দিতে পারে, শুধু আপনার কাছে নলেজটা থাকতে হবে। ফলে সেই নলেজটা থাকার জন্য আপনার দরকার ডিটেলড ইনফরমেশন, যেটা আপনি এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।